আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের অন্যরকম পাঠশালা নিউটনিয়ান বলবিদ্যার সিরিজে। তো আমরা এখন পর্যন্ত যে সমস্ত জিনিসপত্র আলোচনা করছি, আমরা কপিকল পর্যন্ত আলোচনা করছি। এখন আমরা আজকে যে টপিকটা বা এখন যে টপিকটা শুরু করব সেটা হইতেছে ঘর্ষণ বল। খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা ক্ষেত্রে ঘর্ষণ বল দিয়ে হইতেছে ম্যাথ পেঁচানো যাবে। সো আমরা চলো ট্রাই করি এই প্যাচটা খোলার। তো আমরা হইতেছে ঘর্ষণের একদম চুলচেরা বিশ্লেষণ করব আজকে। তো চলো শুরু করা যাক। তো মেইন কথা হলো আমাদের যে ঘর্ষণটা যে আছে সেই ঘর্ষণটা আসলে মানে ফ্রিকশনের উদ্ভবটা আসলে কি, মানে ঘর্ষণটা আসলে কোত্থেকে উদ্ভব হয় এটা যদি বলি তাহলে ওল্ড আইডিয়া ছিল যে ধরো আমি যদি তোমাকে বলি যে এইখানে হইতেছে আমি একটা সারফেস রাখছি আর একটা সারফেস ধরো আমি আর একটা সারফেস রাখছি এটার উপরে, ধর এরকম করে রাখছি, এই যে সারফেসটা এই জায়গাতে এইরকম একটা সারফেস রাখা আছে। এখন এই জায়গাটাতে যদি আমি জুম করি, মানে আমি যদি অনেক বেশি জুম করি তাহলে আমি কি দেখব, এই জায়গাটা যদি আমি জুম করি তাহলে জুম করলে আমি দেখব এখানে যে এই সারফেসটা অনেক বেশি খাঁজকাটা, মানে হলুদ যে সারফেসটা আছে সেই হলুদ সারফেসটাও কি এরকম করে খাঁজকাটা, আবার এই যে সবুজ কালার যে সারফেসটা আছে সেই সবুজ কালার সারফেসটাও কিরকম করে খাঁজকাটা, মানে একটা এটার উপর দিয়ে যখন চলতে চায় তখন ঘষা খায়, মানে বাধা পায়। তো এইটা হইতেছে ঘর্ষণ বলের একদম ওল্ড আইডিয়া, মানে আগে এরকম করে চিন্তা করা হইতো, ওল্ড আইডিয়া। তারপর পরবর্তীতে আরো কিছু জিনিসপত্র চিন্তা করা হইলো যে ঘর্ষণ বল যখন আরো একটু ডিপলি যখন আমরা বোঝার চেষ্টা করতেছি তখন দেখলাম যে না, আসলে এই জিনিসটা হইতেছে মেইন রিজন না, মানে এই যে ব্যাখ্যাটা একদম পুরোপুরি ঠিক না, এখানে একটু সমস্যা আছে। তো এই সমস্যার পরে এই ঘর্ষণ বল নিয়ে আরো ডিটেলস চিন্তা করা হলো এবং তারপর দেখা হলো যে ঘর্ষণ বল অ্যাকচুয়ালি এইখানে যে আসলে পরমাণুগুলো আছে, এই যে আমাদের যে হলুদ কালার পদার্থের এখানে যে পরমাণুগুলো যে আছে সেই পরমাণুগুলার এবং আমাদের ওই যে সবুজ কালার পদার্থের যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলার ইন্টারঅ্যাকশনের কারণে অ্যাকচুয়ালি ফ্রিকশনের উদ্ভব হয়। দ্যাট মিনস আমাদের যে ফ্রিকশনাল যে ফোর্সটা সেই ফ্রিকশনাল ফোর্সটা মানে এমনি কোনো ঘষাঘষির কারণে হয় না, অ্যাকচুয়ালি এখানে তড়িৎ বল এবং চৌম্বকীয় বলের কারণে হইতেছে আমাদের ঘর্ষণ বলটা হয়। মানে শুনতে এটা একটু অদ্ভুত লাগে যে আসলে এখানে তড়িৎ বল আর চৌম্বক বল কোত্থেকে আসলে। এই জন্য ঘর্ষণ বল কিন্তু আমাদের ঘর্ষণ বল যেটা সেই ঘর্ষণ বল কিন্তু আমাদের তড়িৎ চৌম্বক বলের অন্তর্গত, তড়িৎ চৌম্বক বলের অন্তর্গত। আচ্ছা, এখন একটু কথা বলে দিই, সেটা হলো ওই যে আমাদের যে আমরা যে পড়ে আসছি টান বল, সেই টান বলও কিন্তু তড়িৎ চৌম্বক বলের অন্তর্গত, ঠিক আছে? তো এই ব্যাপারটা খুবই মানে অদ্ভুত লাগে যে তড়িৎ চৌম্বক বল কেমনে। তো এটা একটা এমসিকিউ এর মধ্যে কিন্তু আসে, বুঝছো? ঘর্ষণ বল কোন মৌলিক বলের অন্তর্গত? এটা তড়িৎ চৌম্বক বলের অন্তর্গত, কারণ এখানে অ্যাকচুয়ালি তড়িৎ চৌম্বক বলের কারণেই হইতেছে হয়তো ফ্রিকশনটা এখানে সৃষ্টি হয় আর কি। ওকে, তো এখন চিন্তা করে দেখো যে ঘর্ষণ বলটা আসলে কিসের উপর ডিপেন্ড করে। ঘর্ষণ বলটা আসলে ডিপেন্ড করে যে আমি যদি ঘর্ষণকে এখন এরকম আমি যদি মাইক্রোস্কোপিক, এটা আসলে একটা মাইক্রোস্কোপিক ভিউ যে আমি ঘর্ষণের একদম পরমাণু লেভেলে চিন্তা করতেছি যে আসলে কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এটা মাইক্রোস্কোপিক ভিউ বলা যায়। আমরা ওইটা যদি চিন্তা না করি তাহলে আমরা চিন্তা করতে পারি যে নর্মালি কোনো একটা সারফেসের মধ্যে আর একটা সারফেস যদি আপেক্ষিকভাবে গতিশীল হতে চায়, অর্থাৎ একটা সারফেস থেকে আমি ধরো এই বরাবর একটা ফোর্স দিলাম যে এটাকে গতিশীল করার ট্রাই করলাম, তো এই যে তলটা যে আছে সেই তলটা কি করবে, এখানে বাধা দিবে যে ভাই তুই যাইস না এখান থেকে, মানে তুই এখান থেকে নড়িস না। এই যে হইতেছে নরণে যে বাধা দিল, এই যে বলটা, এই বলটাকে বলা হইতেছে ঘর্ষণ বল স্মল এফ। এখন এই যে আমাদের যে ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ বলটা কার কার উপরে ডিপেন্ড করতেছে? এই ঘর্ষণ বলটা সেটা আমরা দেখি যে কার কার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হইতেছে আমাদের যে উলম্ব প্রতিক্রিয়াটা যে আছে সেই উলম্ব প্রতিক্রিয়ার উপর। কেন? কারণ এই বস্তুটা কতটুকু ফিল করতেছে সেটার উপর কি ডিপেন্ড করতেছে না, মানে সে কতটুকু আটকাচ্ছে, তাই না? মানে তাকে যে কতটুকু আটকাবে সে ডিপেন্ড করে সে কতটুকু ফিল করতেছে ফোর্স। তাহলে এফ সমানুপাতিক হচ্ছে আমাদের আর। এখান থেকে যদি আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি তাহলে এফ ইকুয়াল টু হইতেছে মিউ ইন্টু আর একটা সমানুপাতিক ধ্রুবক। এটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক বা ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যেটাই বলো।
তাহলে এটার যে ভালো বাংলা সেটা হইতেছে ঘর্ষণ গুণাঙ্ক, বা আমি বলতে পারি এটাকে ঘর্ষণ সহক। ঘর্ষণ সহক বলতে পারি। এখন এই যে ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহক যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এক একটা তলের জন্য এক এক রকম। যেমন ধর আমি যদি তোমাকে বলি যে এটা ধরো একটা সারফেস, এই সারফেসে এই ধরো আমাদের একটা বস্তু, এই বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক যদি হয় μ1, এটা ধরো আরেকটা সারফেস অন্য কালার দিয়ে দেখাই, যে ধরো এখানে কি একটা লাল সারফেস আছে, এই লাল সারফেসের উপরে আমি যদি সেম এই বস্তুটার কথা চিন্তা করি, যে এই বস্তুটা যখন আমি এখানে রাখলাম, তখন তার যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কি μ2। তার মানে এই যে ঘর্ষণ গুণাঙ্কটা, সেই ঘর্ষণ গুণাঙ্কটা কিন্তু আমাদের কিসের উপর ডিপেন্ড করতেছে ভাইয়া? ঘর্ষণ গুণাঙ্কটা কিন্তু আমাদের সারফেসের উপর ডিপেন্ড করতেছে। সেটা এক একটা সারফেসের কন্ট্যাক্টের জন্য এক এক রকম হবে। এখন এই যে আমরা যে বললাম যে ঘর্ষণটা কিসের উপর ডিপেন্ড করে, এটার উপর ডিপেন্ড করে, খুব ভালো কথা। এখন আমরা যে একটা জিনিস বুঝাবো সেটা হলো যে আমাদের এই যে ঘর্ষণটা যে আমরা বললাম, ঘর্ষণটা যে আমরা যে বোঝার চেষ্টা করলাম, এই ঘর্ষণটা কি? ধরো যেহেতু, আচ্ছা এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা যদি ওই যে ওল্ড আইডিয়াটা একটু চিন্তা করি, যে ওল্ড আইডিয়া যদি একটু সঠিক বলে বিবেচনা করি, তাহলে এইটা কি খুবই যে না, যদি হচ্ছে আমাদের এই যে তলার ক্ষেত্রফলটা যদি বড় হয়, ভাই তলার ক্ষেত্রফল বলতে যেমন ধর আমি যদি এখানে একটা ব্লকের কথা চিন্তা করি, যে এই হইতেছে আমাদের একটা ব্লক, এই ব্লকটা এরকম করে আছে, তাই তো? এখন এইটা কই আছে? এটা ধরো এরকম একটা পৃষ্ঠের মধ্যে আছে, এরকম একটা পৃষ্ঠের মধ্যে ধরো আছে। এখন এই যে পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বাড়ে, অর্থাৎ পৃষ্ঠের ক্ষেত্রফলটা যদি আমি কি করি, বাড়ায় দিই বা কমায় দিই, ধরো পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমি কমায় দিলাম, ছোট বস্তু নিলাম, তাই পৃষ্ঠের ক্ষেত্রফল যখন কমায় দিলাম, তখন কি হিসাব মতে এই যে এরকম করে যে বাধাটা, এই বাধাটা কমে যাওয়ার কথা, তাহলে ঘর্ষণ বল কমার কথা। কিন্তু দেখা যায় যে ঘর্ষণ বলটা আসলে কমে না। তার মানে ঘর্ষণ বলটা অনলি ডিপেন্ড করে হচ্ছে আমাদের প্রতিক্রিয়ার উপরে। সো এখানে তলের ক্ষেত্রফলটা কোনো ইম্প্যাক্ট করে না। তা যেহেতু তলের ক্ষেত্রফলটা ভাই এখানে ইম্প্যাক্ট করলো না, তাহলে আমরা বলতে পারি যে ঘর্ষণ বলটা এফটা, এই এফটা আমাদের এর উপরে কি করে না, ডিপেন্ড করে না। ওকে ফাইন। তাহলে আমরা যদি বলি এটাকে আমরা হচ্ছে একটু মুছে দেই, যে আমাদের এফটা এর উপরে ডিপেন্ড করে না। এটা কিন্তু মাথায় রাখবা যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না ঘর্ষণ বলটা, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না। এখন পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না, এখন একটা কথা হলো, সেটা হলো যে আমাদের যে ঘর্ষণ বলটা যে আছে, সেই ঘর্ষণ বলটা এক একটা পদার্থের জন্য এক এক রকম ভাবে আমরা ডিফাইন করতে পারি। যেমন ধরো আমি তোমার যদি বলি যে এইটা হইতেছে একটা, এই যে বস্তুটা, সেই বস্তুটা হইতেছে এই বরাবর যাচ্ছে, এই বস্তুটা এই বরাবর যাচ্ছে, তাহলে এখানে কি একটা ঘর্ষণ হবে, এটা হচ্ছে স্মল এফ। এটা হচ্ছে আমাদের কঠিন পদার্থের যে ঘর্ষণটা হচ্ছে। এখন এই বস্তুটা এখানে যদি কোনো এরকম বস্তু না থাকে, যদি হচ্ছে বৃত্তাকার পথে ঘুরতেছে, এরকম পথে মানে স্পিন করতেছে, স্পিন করে করে সামনের দিকে যাইতেছে, মুভ করতেছে, তাহলে এইখানে যে ঘর্ষণটা হবে সেটাকে বলা হবে আরেক প্রকারের ঘর্ষণ। এখন আমরা যদি বলি যে আমাদের এইখানে ধরো একটা কি আছে, একটা লিকুইড আছে, লিকুইড বা গ্যাস কিছু একটা আছে, সেই লিকুইড বা গ্যাসের মধ্যে আমার কোনো একটা মলিকিউল গতিশীল হইতেছে। আমাদের এখানে একটা মলিকিউল আছে, যে মলিকিউলটা এই যে হচ্ছে মলিকিউল, এই ধরো এটা হচ্ছে একটা বস্তু, সেই বস্তুটা এই বরাবর গতিশীল হচ্ছে। তাহলে এই বস্তুর এগেনস্টে এখানে যে ফোর্সটা আমরা দেখতেছি, এই বরাবর যে ফোর্সটা দেখতেছি, সেটাও কি আমাদের ঘর্ষণ বল, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তার মানে আমাদের এই জায়গাতে হচ্ছে নর্মালি এই যে ঘর্ষণ, এটাকে বলতেছি আমরা আবর্ত ঘর্ষণ, আর এই ঘর্ষণটার নাম হচ্ছে আমাদের প্রবাহী পদার্থের ঘর্ষণ বা প্রবাহী ঘর্ষণ। তাহলে মোটামুটি এরকম করে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বিভিন্ন রকম বা বিভিন্ন জায়গায় যে ঘর্ষণগুলা হচ্ছে, ঠিক আছে? ওকে, আবর্ত ঘর্ষণ একটা নাম হচ্ছে বিসর্প ঘর্ষণ, এটা কিন্তু আবর্ত, ঠিক আছে, আবর্ত। আর এটার আরেকটা নাম হচ্ছে বিসর্প ঘর্ষণ, ঠিক আছে, বিসর্প ঘর্ষণ। ওকে, আবর্ত ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ। আর এই হইতেছে আমাদের প্রবাহী ঘর্ষণ। মানে প্রবাহী পদার্থ মানে কি? প্রবাহী ঘর্ষণ মানে হচ্ছে ধরো এই প্রবাহী পদার্থ কি হইতে পারে, যে পদার্থগুলা প্রবাহ হইতে পারে, এগুলাকে বলা হয় প্রবাহী পদার্থ, মানে ফ্লুইড। যে পদার্থগুলো কি হইতে পারে, ফ্লো করতে পারে, যেমন ধরো গ্যাস ফ্লো করতে পারে, যে কোনো একটা লিকুইড ফ্লো করতে পারে, তাহলে সেগুলো হচ্ছে আমাদের ভাইয়া প্রবাহী পদার্থ। তো এরকম ভাবে আমরা ঘর্ষণকে কিছু ওয়েতে, মানে বিভিন্ন পদার্থের সাথে ইন্টারেকশনের ভিত্তিতে এরকম করে ভাগ করতে পারি।
এখন যদি তোমাকে বলা হয় যে ঘর্ষণের প্রকারভেদ, অর্থাৎ একটা বস্তুকে আমরা যদি বলি যে আমরা টান দিব, আমরা হচ্ছে এই ঘর্ষণটা নিয়ে হচ্ছে এই চ্যাপ্টার ডিল করব, এই যে এই ঘর্ষণটা নিয়ে আমরা হচ্ছে স্পিনিং ঘর্ষণটা বেশি একটা পড়বো না, আমরা এইটা নিয়ে হচ্ছে ডিল করবো বেশি। হ্যাঁ, এটা আমরা হচ্ছে হালকা পাতলা একটু দেখতে পারি পরে, হচ্ছে যখন আমরা বৃত্তাকার গতি পড়বো তখন হয়তো এই ঘর্ষণটা নিয়ে একটু আলোচনা করা যাবে, কিন্তু এখন আমরা আপাতত হচ্ছে এই ঘর্ষণটা নিয়েই ডিল করব। আচ্ছা, তো ঘর্ষণটা হচ্ছে তোমার এই যে আমরা পড়ছি না যে এফ ইকুয়াল টু কত, মিউ ইন্টু আর, এই জায়গাতে যে ঘর্ষণ বলটা যে আছে সেই ঘর্ষণ বলটা আবার দুই প্রকার। এই ঘর্ষণ বলটাকে যদি ভাগ করি তাহলে একটাকে আমরা বলবো হইতেছে স্থিতি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল, আর এটাকে বলবো আমরা গতি ঘর্ষণ বল, গতি ঘর্ষণ বল। ভাই স্থিতি ঘর্ষণ বল মানে কি? বস্তু যখন স্থিতিশীল থাকবে, বস্তু আমার স্থির, বস্তুর কোনো মোশন নাই, নো স্পিড, বস্তুর কোনো স্পিড নাই, তখন যে ঘর্ষণ বলটা কাজ করবে, আচ্ছা স্পিড না বলে নো মুভমেন্ট এটা বলি আমি, বস্তুর যখন কোনো মুভমেন্ট নাই তখন যে ঘর্ষণ বলটা কাজ করবে তখন সেটাকে বলতেছি আমরা স্থিতি ঘর্ষণ বল। এখন তখন এটাকে প্রকাশ করা হয় এফ এস দ্বারা। কি দ্বারা প্রকাশ করতে হয়? আমরা প্রকাশ করি এফ এস ইকুয়াল টু হইতেছে আমাদের মিউ এস ইন্টু কত আর। এখানে মিউ এসটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর এই যে গতি ঘর্ষণ বল, যখন কি আমাদের মুভমেন্ট অ্যালাউড, যখন আমাদের বস্তুর মুভমেন্ট হবে তখন আমরা বলবো যে গতি ঘর্ষণ বল কাইনেটিক ফ্রিকশন এফ কে ইকুয়াল টু হচ্ছে মিউ কে ইন্টু কত, মিউ কে ইন্টু আর। তাহলে এই যে মিউ কে, এই মিউ কেটাকে কি বলবো আমরা? গতি ঘর্ষণ গুণাঙ্ক, গতি ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, ওকে, গতি ঘর্ষণ গুণাঙ্ক। এখন এই যে গতি ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এই দুইটার মধ্যে কথা হইল যে আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল নিয়ে আমরা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। কি বোঝার চেষ্টা করবো আমরা বোঝার চেষ্টা করব যে আমরা তো এই এফ ইকুয়াল টু মিউ আর এই জিনিসটা তো দেখলাম, এই জিনিসটা আমরা দেখছি, এটাকে আমরা হচ্ছে একটু সরাই রাখি এই জায়গাতে। আমরা একটা এক্সপেরিমেন্ট করার ট্রাই করব। কি এক্সপেরিমেন্ট করার ট্রাই করব? যে ধরো আমি যদি তোমাকে বলি যে ধরো এই হচ্ছে একটা সারফেস, ধরো এই হচ্ছে আমাদের একটা সারফেস, এই ধরো আমাদের একটা সারফেস এই জায়গাতে আছে, এই জায়গাতে ধরো এই জায়গাতে একটা সারফেস আছে। আমি ধরো তোমাদের বললাম যে গ্র্যাভিটি জি ইকুয়াল টু 10 ms ইনভার্স টু মিউ এস ইকুয়াল টু 0.5 আর মিউ কে ইকুয়াল টু 0.2। আর এই যে বস্তুটা যে আছে সেই বস্তুটার ভর ধরো এম ইকুয়াল টু 1 কেজি, 1 কেজি। ঠিক আছে, ওকে ফাইন। এখন ধরো আমি এই বস্তুর উপরে একটা ফোর্স প্রয়োগ করব, যে ফোর্সটার মান হচ্ছে এফ। এখন আমি যে এফটা যে দিলাম, এই এফটা দেওয়ার কারণে আমার এখন ঘর্ষণ বলটা কীভাবে হিসাব করব? ভাই ঘর্ষণ বল তো দুইটা আমরা পড়ছি, তাহলে আপাতত এফ এসটা বের করি, মিউ এস ইন্টু আর। মিউ এস ইন্টু আর যদি বলি তাহলে মিউ এস এর মানটা কত? ভাই মিউ এস এর মানটা হচ্ছে 0.5। আর যেহেতু বস্তুটা এরকম করে আছে তো আমরা জানি যে তার যে এমজি কাজ করে নিচের দিকে এবং ঠিক তার উপর দিকে কি কাজ করে? উপর দিকে আর কাজ করে। তার মানে এখানে খুব ইজিলি বলা যায় যে ভাই আর ইকুয়াল টু এমজি। এখন আমি হচ্ছে এই প্রশ্নটা তোমার দিয়ে অ্যাকচুয়ালি কি করাচ্ছি যে মিউ এস ইন্টু আর, আর এর মান কত? এমজি, তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে তোমার 1, জি এর মান কত তোমার 10, তার মানে হচ্ছে 10 নিউটন। 0.5 এর সাথে তুমি যদি হচ্ছে 10 গুণ দাও তাহলে কত পাবা? যেহেতু তাহলে 5 নিউটন পাবা। ওকে, আর যদি তুমি এফ কে বের করো তাহলে হচ্ছে মিউ কে ইন্টু কত? আর। তাহলে মিউ কের মানটা কত ভাইয়া? মিউ কের মানটা হচ্ছে 0.2, তাহলে 0.2 ইন্টু কত? আর এর মান কত? আর এর মান ভাইয়া স্টিল নাও 10ই থাকবে, তার মানে 2 নিউটন। এখন আমি হচ্ছে এই জায়গাতে 1 নিউটন বল প্রয়োগ করছি, আমি জানি না কি হবে না হবে, বাট আমার সিম্পল সেন্স আমাকে বলতেছে যে ভাই আপনি 1 নিউটন বল প্রয়োগ করছেন, এখন কি হবে? এখন কোন ঘর্ষণ বলটা কাজ করবে, 5 নিউটন নাকি 2 নিউটন? আমি তো বুঝতেছি না আসলে কি কাজ করবে। আমি যদি 5 নিউটনটা যদি ব্যাখ্যা করি তাহলে কি আসবে? তাহলে হইতেছে আমাদের এই যদি হয় বস্তু, এই বস্তুতে এই বরাবর হচ্ছে 1 নিউটন বল এবং এই বরাবর কি হলো? এই বরাবর হইলো যে বস্তুটা 5 নিউটন বল ধরে হিসাব করতেছে, তাহলে 5 নিউটন বল। তাহলে এই বরাবর যে লব্ধি বলটা কত? লব্ধি বলটা হচ্ছে এই বরাবর কি কাজ করবে? 4 নিউটন বল কাজ করবে, যার ফলে বস্তুটা এই বরাবর চলে যাবে। তার মানে হইলো
একটা বস্তুকে আমি হচ্ছে হালকা 1 নিউটন অল্প একটু বল দিছি, অল্প একটু বলে টান দিছি, বস্তু বলতেছে আরে আমার অল্প বলে টানতেছো কেন, আমাকে বেশি বলে টানো। সে হচ্ছে রাগ করছে আমার সাথে, রাগ করে সে উল্টা দিকে চলে গেছে, যাও তোমার সাথে তুমি টানলে যাবো না বলে হচ্ছে সে ধরো চলে গেল। তাহলে এইখানে কি এই একই কাজটা হয়েছে না, যে ঘর্ষণ বল আমরা 5 নিউটন বিবেচনা করলাম, আমি অল্প একটা বল দিলাম, হালকা টান দিলাম, বস্তু আমার সাথে রাগ করে বস্তু এই বরাবর চলে গেল। আমাদের ব্যাখ্যা তাই বলতেছে, কিন্তু আসলেও কি এরকম কিছু হয়? বস্তু কি এরকম কোনো প্রপার্টি শো করে যে ধরো আমার হাতে যে বস্তুটা আছে আমি হচ্ছে হালকা করে টান দিছি, যে হালকা করে একটু টান দিলাম তো এই বস্তুটা কি ওই বরাবর চলে গেছে? না। তার মানে এখানে কিছু কনসেপচুয়ালি কিছু রং কথাবার্তা আছে। তো সেই রং কথাবার্তাটা কি? সেই রং কথাবার্তাটা হইল যে এই যে আরেকটা কথা, বস্তু যখন চলা শুরু করে দিছে, তো বস্তু চলা শুরু করলে তো আমরা হচ্ছে মিউএস এফএস ইউজ করতে পারবো না, তাহলে এফ কি ইউজ করতে হবে। তাহলে এফ কি ইউজ করলে কি 2 নিউটন, তাহলে এই বরাবর আমি 1 নিউটন বলে টান দিছি, এই বরাবর আছে 2 নিউটন, তাহলে কি লোভ দিয়ে 1 নিউটন বলে সে চলা শুরু করবে? তাহলে ঘর্ষণ বলে কারণে কি বস্তু চলতেছে, আমি হালকা করে টান দিলে কি বস্তু নড়া শুরু করবে? তার মানে তুমি যদি এখানে এফ এর মানটা যে কোনো কিছুই দাও না কেন সবসময় বস্তু নড়বে, যদি এরকম হয় তাহলে এটা তো হইল না আসলে। তাহলে এখানে কিছু অবশ্যই কিছু ইনার কিছু কথাবার্তা বিদ্যমান, যে কথাবার্তাগুলো বা যে বিষয়গুলো হয়তো আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। তো এই কথাটা বোঝার জন্য আমরা হইতেছে একটা কাজ করব, সেটা হইলো যে আমরা যে আসলে এফএসটা যে বের করি, এই জায়গাতে যে এফএসটা যে বের করি, এই এফএসটা কিন্তু একটা কথা, যে এই যে এফএসটা বের করি যে মিউএস ইন্টু আর দিয়ে যে সূত্রটা দিয়ে আমরা যে করি, এটা হইতেছে আমাদের স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। মানে এটা হইতেছে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, অর্থাৎ স্থিতি ঘর্ষণ বলটা সর্বনিম্ন 0 থেকে শুরু করে এই এফএস ম্যাক্সিমাম, দ্যাট মিনস এফএস ম্যাক্সিমামটার মান কত? এফএস ম্যাক্সিমামটার মান হচ্ছে মিউএস ইন্টু আর, এই পর্যন্ত হইতে পারে অথবা তার থেকে ছোট হবে কে? আমাদের এফএসটা। কথা কি বুঝতে পারছি? তার মানে আমি যদি তোমাকে বলি যে আমাদের যে এফএসটা যে আছে সেই এফএসটা 0 থেকে বড় হবে, সমানও হইতে পারে, আবার কি এফএস ম্যাক্সিমামের চেয়ে বেশি হইতে পারবে না, কিন্তু 0 হইতে পারবে আবার। মানে আমি কোনো বল দিলাম না, কোনো ঘর্ষণ নাই, আমি বল প্রয়োগ করলে ঘর্ষণ উদ্ভব হবে, ঘর্ষণ শুরু হবে। তাহলে ভাই কথাটা কেমন জানি খটকা লাগতেছে না অ্যাকচুয়ালি? তো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, আমরা এফএস ইকুয়াল টু মিউএস ইন্টু আর দিয়ে যেটা বোঝানোর ট্রাই করি সেটা হইতেছে যে এই সারফেসটা এই বস্তুটাকে সর্বোচ্চ কতটুকু বলে আটকাইতে পারে। যে ভাই তরে বল প্রয়োগ করে চলে যাইতে বলতেছে, তুই নড়িস না, সে যতটুকু বলে আটকাইতে পারে সেটা হচ্ছে 5 নিউটন। তার মানে আমি 1 নিউটন বল দিলেও বস্তু নড়বে না, 2 নিউটন দিলেও বস্তু নড়বে না, 3 নিউটন দিলেও নড়বে না, 4 নিউটন দিলেও নড়বে না, 5 নিউটন দিলেও বস্তু নড়বে না। কথা কি ক্লিয়ার? তাহলে এই প্রত্যেক ক্ষেত্রে কি বস্তু স্থির, তার মানে বস্তু তো স্ট্যাটিক কন্ডিশনে আছে, বস্তু তো নড়ে নাই। তার মানে যখন আমি 1 নিউটন বল প্রয়োগ করছি তখন রিভার্সে 1 নিউটন বল প্রয়োগ করে এই বস্তুটাকে স্টেবল রাখছে কে? এই সারফেস। তার মানে তখন স্থিতি ঘর্ষণ বল, তখন তো বস্তু স্থির, তার মানে 1 নিউটন মানে কি স্থিতি ঘর্ষণ বল, তাহলে তখন স্থিতি ঘর্ষণ বলের মান কত? 1 নিউটন। আমি যখন 2 নিউটন বল প্রয়োগ করছি তখন বস্তুকে একের জায়গায় 2 দিছে, এই যে সারফেসটা কি 2 নিউটন বল প্রয়োগ করে বস্তুকে স্থির রাখছে, কারণ কি এই বরাবর 2 এই বরাবর 2 ব্যালেন্স। আমি যখন 3 নিউটন দিছি তখন কি এই জায়গাতে কি সে 3 নিউটন প্রয়োগ করছে, সারফেস প্রয়োগ করে বস্তুকে স্থির রাখছে। আমি যখন 4 নিউটন বল প্রয়োগ করছি তখনও কি সে এই যে 4 প্রয়োগ করে বস্তুকে কি করছে? বস্তুকে স্থির রাখছে, এই যে বস্তুকে স্থির রাখছে, 4 নিউটন বল প্রয়োগ করে বস্তুকে স্থির রাখছে। আমি যখন কি 5 নিউটন বল প্রয়োগ করছি তখন এই সারফেস 5 নিউটন বল প্রয়োগ করে এই বস্তুকে স্টিল নাও স্থির রাখছে। তার মানে প্রতি ক্ষেত্রে 1 নিউটন বল যখন দিলাম তখন এই বস্তুর গতিকে প্রতিরোধ করতে কতটুকু বল দরকার বা কতটুকু বল দায়ী? 5 নিউটন। এই 5 নিউটন না, 1 নিউটনের এগেনস্টে 1 নিউটনই দায়ী। কথা কি বুঝতে পারছি? আবার 2 নিউটনের এগেনস্টে 2 নিউটন দায়ী, 3 নিউটনের এগেনস্টে 3 নিউটন দায়ী, 4 নিউটনের এগেনস্টে 4 নিউটন দায়ী। তাহলে এই ব্যাপারটা আশা করি আমরা মোটামুটি হালকা পাতলা বুঝতে পারছি। দেন আমি যদি হচ্ছে 5-এর চেয়ে বেশি বল প্রয়োগ করি, 5 নিউটনের চেয়ে বেশি, তখন বস্তু আর এটা কি তোয়াক্কা করবে না, তখন বস্তু হচ্ছে চলে যাবে। তো এই ব্যাপারটা তোমাদের একটু হিবিজিবি লাগতে পারে প্রথমবার শুনলে, তো আমরা হচ্ছে একটা অ্যানালজি দিয়ে এটা একটু বোঝার চেষ্টা করি। চলো আমরা এখন পড়ব হইতেছে ঘর্ষণের মিষ্টি তত্ত্ব। ঠিক আছে, মিষ্টি তত্ত্ব। মিষ্টি তত্ত্ব জিনিসটা কি? এটা একটা কাহিনী ভাই, এটা হচ্ছে বিশাল লম্বা একটা কাহিনী, পিচি পোলা পান্ডে এইভাবে বোঝানো যায়,
বাট তোমাদেরকে বোঝানো ট্রাই করতেছে যে তোমরা হচ্ছে তোমাদের যদি পিচ্ছি টিচি থাকে কোনো, তাদেরকে যখন ঘর্ষণ বুঝাবা তখন তুমি এইভাবে বুঝাইতে পারো আর কি। তাই ধরো আমাদের দুইটা দোকান আছে, এটা হচ্ছে আমাদের মিস্টার লেদু মিয়ার দোকান, মিষ্টির দোকান লেদু মিষ্টান্ন ভান্ডার, লেদু মিষ্টান্ন ভান্ডার LMV, আর হচ্ছে গেদু মিষ্টান্ন ভান্ডার GMV। এখন এই লেদু মিষ্টান্ন ভান্ডার হচ্ছে মিস্টার লেদু বসে, আর গেদু মিষ্টান্ন ভান্ডারে আমাদের গেদু বসে। এখন এই লেদু মিষ্টান্ন ভান্ডারে সারাদিনে 5টা মিষ্টি বেঁচে যায় আর কি। আচ্ছা, বেঁচে যায় কথাটা, 5টা মিষ্টি অবিকৃত থাকে, 5টি অবিকৃত থাকে, ঠিক আছে? ওকে। আর গেদু মিষ্টান্ন ভান্ডার নতুন মাত্র খুলছে, ঠিক আছে, অবিকৃতটা এখনো তোর হিসাব টিসাব হয়নি। এখন আমাদের কাহিনী হইল, আমাদের এই জায়গাতে এই লেদু মিষ্টান্ন ভান্ডারে একজন কর্মচারী কাজ করে, ঠিক আছে? সে হচ্ছে আমাদের মিস্টার, কি বলবো, ধরো মিস্টার যদু। এই যদু হচ্ছে কই কাজ করে ভাই? এই লেদু মিষ্টান্ন ভান্ডারে কাজ করে। এখন যার ফলে কি করে জানো, এই লেদু মিষ্টান্ন ভান্ডার তার হচ্ছে টাকা টোকা দেয়, খুব ভালো কথা। এখন একদিন এই যদু হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে লেদুর দোকানে কাজ করে, এটা হচ্ছে লেদু মিষ্টান্ন ভান্ডার, আর এটা হচ্ছে আমাদের গেদু মিষ্টান্ন ভান্ডার, ঠিক আছে? ওকে। এখন কথা হইতেছে এই যদুরে, এখন গেদু মিষ্টান্ন ভান্ডারে কোনো লোক নাই। এখন গেদু মিষ্টান্ন ভান্ডারে এই লোকে যদুরে বলতেছে, এই যদু তুমি এক কাজ করো, তুমি হচ্ছে আমার কাছে চলে আসো, আমি তোমার রেগুলার একটা করে মিষ্টি খাইতে দিব। তাহলে যদুরে হচ্ছে কতটুকু আকর্ষণ করতেছে, কি জিনিসটা আকর্ষণ করতেছে, যে ভাই তোমারে একটি মিষ্টি খাওয়াবো রেগুলার, প্রতিদিন একটা করে মিষ্টি দিব। তখন এই যদু বলতেছে লেদুরে যে ভাই আমাকে তো ওই দোকান থেকে অফার করছে রেগুলার একটা করে মিষ্টি খাইতে দিবে, তো এখন আমি কি করব বলেন, আমি কি চলে যাব নাকি থাকবো? তখন লেদু বলতেছে যে ভাই দেখ, আমি যে প্রতিদিন মিষ্টি যে বিক্রি করি, আমার 5টা মিষ্টি হচ্ছে অবিকৃত থাকে, তাহলে এখান থেকে ভাই তুই একটা খাইয়া ফেলিস, তবুও তুই আমার দোকান ছেড়ে যাইস না, ব্যবসাপাতির ব্যাপার স্যাপার তুই থাক। তাহলে দেখো এই একটা মিষ্টির বিপরীতে এই যদুর গতি আটকাইছে কয়টা মিষ্টি? একটি মিষ্টি, ঠিক আছে? ওকে। এখন গেদু তো অনেক চালাক, সে হচ্ছে নতুন মাত্র দোকান খুলছে, সে বলছে ভাই তোরে 2টা মিষ্টি দিব। এখন এই যে যদু আবার লেদুরে জিজ্ঞেস করছে ভাই আমার 2টা মিষ্টির অফার করছে, এখন আমি কি করব? তখন লেদু বলতেছে দেখ, সর্বোচ্চ 5টা মিষ্টি আমি তোরে খাওয়াইতে পারবো, কারণ 5টা মিষ্টি অবিকৃত থাকে, তাহলে আমি তোরে 2টা মিষ্টি খাওয়াবো, তবু তুই নড়িস না, তুই আমার দোকান ছেড়ে যাইস না। আচ্ছা ভালো কথা, সে যায় নাই, সে কিন্তু স্টিল নাও যায় নাই, একটা মিষ্টির টাইমে সে কি গেছে না, সে হচ্ছে ওই দোকানে আছে, যায় নাই, এই 2টা মিষ্টির টাইমেও সেই দোকানে আছে। এখন হুট করে বলে ফেলে তোরে আমি 4টা মিষ্টি দিব, এখন কি করবি? তখন যদু আবার জিজ্ঞেস করছে লেদুরে যে ভাই আমরা তো 4টা মিষ্টি বলতেছে খাওয়াবে রেগুলার, এখন আপনি কি বলেন, আমি কি যাবো কিনা? তখন লেদু বলতেছে ভাই তোরা 5টা মিষ্টি যেহেতু আমি খাওয়ানোর ক্যাপাবিলিটি আমার আছে, তোরা যা এখন থেকে 4টা মিষ্টি আমি খাওয়াবো, তবু তুই যাস না। তাহলে যে 4টা মিষ্টি খাওয়াইছে, তবুও কিন্তু লেদু এখন পর্যন্ত যায় নাই, লেদু এখন পর্যন্ত ঠিক আছে, এই জায়গাটাই আছে। তারপর বলছে যে ভাই তোরে হচ্ছে 5টা মিষ্টি খাওয়াবো রেগুলার, গেদু বলছে। তখন এই যে আমাদের যে যদু মিয়া, সেই যদু মিয়া লেদু মিয়ারে বলছে যে ভাই আমার তো 5টা মিষ্টির অফার দিছে, এখন আমি কি করব? সে বলছে যে ভাই দেখ, আমার 5টা মিষ্টি তোকে আমি সর্বোচ্চ খাওয়াইতে পারবো, কারণ আমার দোকানে 5টা মিষ্টি অবিকৃত থাকে, তাহলে আমি তোরে 5টাই খাওয়াবো, তবু তুই আমার দোকান ছেড়ে যাইবি না, আমার দোকানেই তুই থাক, এখানেই কাজ কর। ওকে, তাহলে স্টিল নাও কিন্তু আমাদের যদু কিন্তু কি, স্টিল নাও আমাদের যদু স্থির, যদু কিন্তু ওই দোকানে যায় নাই। কিন্তু দেখো এই যে এতদিন তাদের মধ্যে যে কথাবার্তা হইতেছে, এই লেদু আগে যেরকম করে যদুরে যেরকম আদর মোহব্বত করতো, এখন কিরকম হবে না, যদু তো হচ্ছে উড়ু উড়ু মন, সে তো কি চলে যাইতে চায়, খালি মিষ্টির লোভে সে চলে যাইতে চায়। তো একদিন হইতেছে কি করলো, একদিন হইতেছে আমাদের গেদু মিয়া বলল যে ভাই তোরে 6টা মিষ্টি দিব, তুই হচ্ছে চলে আয়। তখন যদু বলছে লেদু মিয়ারে যে ভাই আমার 6টা মিষ্টি এখন রেগুলার দিবে, এখন আমি কি করব? তো লেদু মিয়া তখন মনের দুঃখে বলল যে ভাই তুই তোরে 6টা মিষ্টি দিবে, আমার তো সর্বোচ্চ 5টা মিষ্টি দেওয়ার অ্যাবিলিটি আছে, আমি তোরে বেশি মিষ্টি দিতে পারবো না, তুই চলে যা, সমস্যা নেই। তখন কি করলো, এই যে আমাদের মিস্টার যদু মিয়া, সে হচ্ছে দিল এক দৌড়, কই মিষ্টি খাইতে।
কারণ রেগুলার 6টা করে মিষ্টি খাইতে পারবে এখন। এই যে কাহিনীটা দেখা লেদুর মনে কি অনেক কষ্ট হবে না? লেদু অনেক কষ্ট পাবে। তাহলে এই যে লেদু অনেক কষ্ট পাইলো, যার কারণে সে বলতেছে, যদুরে বলতেছে যে ভাই দেখ, তোরে আমি অনেক অফার করছি, তুই থাকস নাই, ভবিষ্যতে যদি কোনোদিন আমার কথা মনে পড়ে তুই আসবি, কিন্তু ভাই মনে রাখিস তোরে আমি 2টা মিষ্টির বেশি দিতে পারবো না, তুই আমার মন ভাঙ্গা দিছস। তাহলে এই যে আমাদের লেদু মিয়ার যে মনটা ভাঙলো, এই লেদু মিয়া এখন আমি যদি বলি যে গেদু মিয়া যদি তারে 7টা মিষ্টির অফার করে এরপরের দিন, তবু এই যদুরে লেদু কিন্তু 2টা মিষ্টি অফার করবে, সে কিন্তু আর বাড়াবে না, কারণ কি তার মনই ভেঙে গেছে। তার মানে যদি গেদু মিয়া যদি আমাদের যদু মিয়ারে 8টা মিষ্টির অফার করে, বা ধরো 100 মিষ্টির অফার করলো যে দৈনিক তোরা 100টা করে মিষ্টি খাওয়াবো, বা ধরো দৈনিক 1000টা করে মিষ্টি খাওয়াবো, তবুও আমাদের যে লেদু মিয়া সে কিন্তু কি তার ডিসিশন চেঞ্জ করবে না। সে কিন্তু বলবে যে ভাই তোরে যদি 1000 মিষ্টি ও খাওয়ায়, তাহলে আমি তোরে 2টা মিষ্টি খাওয়াবো, তুই যদি মন চায় তাহলে ভাই থাকিস, নাহলে হচ্ছে জায়গা, সমস্যা নেই। তার মানে দেখো এই যে আমাদের লেদু যখন যদু যখন দৌড়াইতেছে, তখন তারে আমাদের যে লেদু সে কয়টা মানে কতটুকু মিষ্টির কারণে টানে? 2টা মিষ্টি দিয়ে সে হচ্ছে টানে যে ভাই তোরে 2টা মিষ্টি খাওয়াবো, এর চেয়ে বেশি খাওয়াবো না। কিন্তু আগে কি করতো? আগে কিন্তু আস্তে আস্তে বাড়াইছিল, কিন্তু এখন কিন্তু আর বাড়ায় নাই। তাহলে ভাই এটার সাথে ওইটার সম্পর্কটা কি? সম্পর্কটা হইলো, একটু ভালো করে খেয়াল করো, এই হচ্ছে আমাদের একটা বস্তু, এই বস্তুকে আমি হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স একটা দিব, অ্যাপ্লাইড ফোর্স। ধরো আমাদের অ্যাপ্লাইড ফোর্সের মান, আর এই জায়গাতে আমরা দেখবো হইতেছে আমাদের এফএস এর ম্যাক্সিমাম মানটা কত হয়, এফএস এর ম্যাক্সিমাম মান আর বিদ্যমান এফ এবং অবস্থা, এটা নিয়ে হচ্ছে আমরা একটা গ্রাফ অঙ্কন করব। তাহলে আমাদের সেই আগের মতোই, আমাদের আগের যে কন্ডিশনটা, এই জায়গাতে যে কন্ডিশনটা, সেরকম কন্ডিশন নিয়ে ডিল করব। আচ্ছা আমি এটা নতুন একটা, আচ্ছা এই পেজেই দেখি, ধরো আমার এফএস ম্যাক্সিমাম, এখানে যদি বলি যে আমাদের যে মিউ এস ইকুয়াল টু ছিল 0.5, আমাদের মিউ কে ইকুয়াল টু আমরা কত ধরছিলাম 0.2, বস্তুর ভর এম ইকুয়াল টু ছিল 1 কেজি, আর গ্র্যাভিটি জি ইকুয়াল টু কত ধরছিলাম 10 ms ইনভার্স 2, 10 ms ইনভার্স 2 ধরা হয়েছিল। হ্যাঁ এগুলাই ধরা হয়েছিল। এখানে এফএস ম্যাক্সিমাম কত আসছিল? 5 নিউটন আসছিল। যখন আমি 1 নিউটন বল প্রয়োগ করলাম, প্রযুক্ত বল 1 নিউটন, এফ এ অ্যাপ্লাইড 1 নিউটন, তখন 1 নিউটন বলে টান দিছি, এই সারফেস এই বস্তুটা এই সারফেসকে বলতেছে যে ভাই আমার তো 1 নিউটন বলে টানতেছে, এখন আমি কি করব? তখন সারফেস বলতেছে যে ভাই দেখ, তোরে হচ্ছে আমার 5 নিউটন বলে আটকানোর ক্ষমতা আছে, তোরে তো 1 নিউটন বলে টানতেছে, যা 1 নিউটন বলে আমি তোরে দিয়ে দিলাম, তবুও তুই নড়িস না। তাহলে এখন এইখানে যে ঘর্ষণ বলটা, বস্তু কি স্থির না, তাহলে ঘর্ষণ বল কি? স্ট্যাটিক ফ্রিকশন। বাট স্ট্যাটিক ফ্রিকশন মানে কি? এই জায়গাতে এখন বস্তুর গতিকে আটকানোর জন্য কতটুকু বল দায়ী? এই 5 নিউটন বল দায়ী না, এখন 1 নিউটন বল দেয়। তাহলে ঘর্ষণ বল কত নিউটন? বর্তমানে 1 নিউটন। অবস্থা কি? বস্তু হচ্ছে এখনো স্থির, বস্তুর কোনো গতি নাই। এই যে ঠিক যেন এরকম যে একটা মিষ্টির লোভ দেখাইছিল, ওর ক্যাপাসিটি আছে 5টা মিষ্টি দেওয়ার, কিন্তু এখান থেকে সে একটা মিষ্টি দিয়ে হচ্ছে কি যদুকে আটকায় রাখছিল। আর এখানে কি ধরো আমি হচ্ছে কি করলাম, আমি হচ্ছে এখন চিন্তা করলাম যে এফ এর মান হচ্ছে ধরো আমি 2 নিউটন দিব, ধরো 2 নিউটন দিব, 2 নিউটন দিলাম, 2 নিউটন। তো এই বস্তু সারফেসকে বলতেছে যে ভাই আমার তো 2 নিউটন বলে টানতেছে, এখন আমি কি করব? তখন এই সারফেস বলতেছে ভাই দেখ, তোরে আমার হচ্ছে সর্বোচ্চ 5 নিউটন বলে আমি আটকানোর ক্ষমতা রাখি, যা আমি তোরে এখন 2 নিউটন বলই প্রয়োগ করে তোকে আটকাই দিলাম, তবুও তুই নড়িস না। তার মানে কি এখনো কি বস্তু স্থির? এফএস ইকুয়াল টু কয় নিউটন? 2 নিউটন, বস্তু কি স্থির। এই যে দেখো 2টা মিষ্টির লোভ দেখাইছিল, ক্যাপাসিটি ছিল 5টা মিষ্টি, 2টা মিষ্টি দিয়ে হচ্ছে যদুকে আটকাই দিছিল, লেদু যায় নাই। ওকে, এখন যে আমি তোমারে বলি যে ধরো আমাদের এখন ক্যাপাসিটি হচ্ছে মানে আমরা হচ্ছে 5 নিউটনই দিলাম, তাহলে আমাদের অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 5 নিউটন, এফএস ম্যাক্স এখন বলতেছে এই বস্তুটা যে ভাই 5 নিউটন বলে আমাকে টানতেছে, এখন আমি কি করব? তখন এই সারফেস বলতেছে ভাই তোকে আমার 5 নিউটন বলে আটকানোর ক্ষমতা আছে, ক্যাপাবিলিটি আছে, আমি তোরে হচ্ছে ভাই 5 নিউটন বলেই আটকাইলাম, তবুও তুই নড়িস না। কিন্তু সে তো বুঝতেছে এটা তার একদম লোয়েস্ট, মানে একদম হচ্ছে এইটার চেয়ে বেশি তার ক্যাপাসিটি হইতে পারবে না। তো তখনও সে কিন্তু স্থির, বাট তখন এই যে গতি হবে একটা ভাব যে এই একটু বেশি দিলেই গতি হয়ে যাবে। যখন 5-এর চেয়ে একটু বাড়াইছি, 5 নিউটনের চেয়ে একটু বাড়াইছি, তখন কি হয়ে গেছে? তখন 5 নিউটনের চেয়ে ধরো আমি হচ্ছে 6 নিউটন দিলাম, তখন সাথে সাথে কি এফএস কি কাজ করবে? আর এখন এফএস ম্যাক্সিমাম 5 নিউটন, কিন্তু এখন কি এটার কাজ করবে না, যেহেতু 5 নিউটন এখন কি গতিশীল হয়ে গেছে না, কারণ সর্বোচ্চ যতটুকু বল আটকাইতে পারে তার চেয়ে বেশি বল আমি প্রয়োগ করছি।
তাহলে এখন হইতেছে ঘর্ষণ বল কত, এখন গতি ঘর্ষণ কাজ করবে এফ কে এর মান কত ছিল, এফ কে এর মানটা আমরা বের করছিলাম, এই ক্ষেত্রে এফ কে এর মানটা ছিল 2 নিউটন। তাহলে এখানে কি এফ কে ইকুয়াল টু 2 নিউটন। আর তখন বস্তু কি, বস্তু হচ্ছে গতিশীল, বস্তু গতিশীল। এখন আমি 6 এর জায়গায় যদি 100 নিউটন দেই, তাহলে এফ এস ম্যাক্সিমাম কি 5, কিন্তু সেটা কাজ করতেছে না, কাজ করতেছে না। কাজ করতেছে কি আমাদের এফ কে কত নিউটন, 2 নিউটনই কাজ করবে। তখন বস্তু কি গতিশীল। তুমি যদি 1000 নিউটন দাও তাহলেও কি আমাদের এফ এস ম্যাক্সিমাম 5, কিন্তু এটা কি কাজ করবে না, এখন কাজ করবে কে এফ কে কত 2 নিউটন। বস্তুর অবস্থা কি, বস্তু গতিশীল। তার মানে ওই যে তোমাকে লুপ দেখাইছিল 6টা 7টা 8টা মিষ্টির, ওইটা লুপ এখন পাত্তা নাই, এই লেদু ওইটার আর পাত্তা দেয় না। ও বলতেছে ভাই তুই যদি কোনোদিন আমার কাছে ফিরে আসস তোরে হচ্ছে আমি 2টা করে মিষ্টিরই লোভ দেখাবো। দেখো এই 2 যে সংখ্যাটা এটা কিন্তু 5-এর চেয়ে কম, মানে সর্বোচ্চ ক্যাপাসিটি। ধরো আরো যদি হচ্ছে 2-3 বছর পরে যদি হচ্ছে আমাদের যদু মিয়া যদি লেদু মিয়ার দোকানে যদি ব্যাক করে, তাহলে কি তখন ধরলাম 5টা মিষ্টিও বিক্রিত থাকে প্রতিদিন, তবুও কি সে হচ্ছে 5টা মিষ্টি দিবে না, সে কিন্তু 2টা মিষ্টি দিবে। এই যে মন ভেঙে গেছে যে, ঠিক তেমনই এই জায়গাতেও কি এই যে সারফেসটা, সেই সারফেস কি বস্তু যখন গতিশীল হয়ে যায় তখন কি কম বলে আটকানোর চেষ্টা করে। আগে কিন্তু সে 5 নিউটন পর্যন্ত কিন্তু আটকানোর চেষ্টা করছে, কিন্তু যখন গতিশীল হয়ে গেছে তখন কিন্তু আর আটকানোর চেষ্টা কম বলে করছে। তো এই ব্যাপারটাই হইতেছে আমরা এখন একটা সিমুলেশনের মাধ্যমে দেখার ট্রাই করব। যে দেখো এখানে হইতেছে, আমি সিমুলেশনটা তোমাদের একটু বুঝাই যে আসলে জিনিসটা এখানে কি হইতেছে। এখানে হইতেছে যে এখানে দেখো কি দেয়া আছে, এই যে একটা রোবট, এটা হচ্ছে 50 কেজি ভরের একটা বস্তু, আর এইখানে হচ্ছে ফ্রিকশন দেওয়া আছে। এখানে তোমাকে ফোর্স দেখাবে, সামো ফোর্সটা এই জায়গাতে দেখাবে, যে জায়গাতে একটু খেয়াল করো যে লব্ধি বলটা কত। এরপরে হইতেছে তোমার এই জায়গাতে আমরা হচ্ছে বল প্রয়োগ করব, এই যে এই বাটনগুলো দিয়ে হচ্ছে আমরা বল প্রয়োগ করব, ঠিক আছে। আর দেখো এই জায়গাতে কি এরকম করে কি একটু উল্টা পাল্টা বা হচ্ছে একটু খাঁচকারা টাইপ আছে, দেখো একটু পুরোপুরি লাগে না, তার মানে এই জায়গাতে কি আছে, এই জায়গাতে আমাদের ফ্রিকশন আছে, এই জায়গাতে হচ্ছে ফ্রিকশন আছে। ওকে ফাইন। আর এই জায়গাতে হইতেছে আমাদের এই যে স্পিডটা দেখাবে আর হচ্ছে অ্যাক্সেলারেশনটা দেখাবে, এই জায়গাতে স্পিডের ভ্যালুটা এই জায়গাতে দেখাবে, ঠিক আছে। ওকে, তো আমরা হইতেছে একটু ভালো করে খেয়াল করো, আমরা যদি এখানে বলি যে আমরা এখানে একটা গ্রাফ প্লট করব, যে আমাদের আচ্ছা গ্রাফ না, আগে আমরা হচ্ছে একটা স্মল এফ দেখব যে আমাদের প্রযুক্ত বল কতটুকু, আমাদের প্রযুক্ত বল এফ অ্যাপ্লাইড কতটুকু, আর আমাদের যে ফ্রিকশনটা সেই ফ্রিকশনটা আমরা কতটুকু পাচ্ছি এই জায়গাতে। আর তখন বস্তুর অবস্থাটা কি সেটাও কি আমরা একটু দেখার ট্রাই করব, ঠিক আছে। ওকে, খেয়াল করো ভালো করে। ধরো আমি যদি তোমাকে বলি, আমি যদি এখানে বলি যে আমাদের এই জায়গাতে একটু ভালো করে ট্রাই করো, ধরো আমি হচ্ছে একটু ফোর্স বাড়াইতেছি, দেখো এই যে ফোর্স কিন্তু অ্যাপ্লাইড হচ্ছে, এই দেখো ফোর্স অ্যাপ্লাইড ফোর্স কত 43 নিউটন, আর ফ্রিকশন ফোর্স কত 43 নিউটন। কারণ কি বস্তু এখন নড়তেছে না, তার মানে এখন ফ্রিকশন ফোর্স কত 43, অ্যাপ্লাইড ফোর্স কত 43। আমি ধর আরো বাড়াইলাম, অনেক বাড়াচ্ছি ফোর্সগুলো অনেক বাড়াচ্ছি, ধরো 80 পর্যন্ত চলে গেছি, স্টিল নাও কিন্তু বস্তু এখনো নড়ে নাই। দেখো খুব ভালো করে খেয়াল করো, সাম অফ ফোর্স কত 0, স্পিড কত 0, কোনো অ্যাক্সেলারেশন নাই, কোনো মুভমেন্ট নাই। আমি আরো ফোর্স বাড়াইতেছি, 14 বাড়াইলাম, এই যে দেখো যখনই হইতেছে তোমরা একটু আচ্ছা এটা হইতেছে, আমি আবার একটু দেখাই যে 125-এ যখন গেল, ধরো যে আমি হচ্ছে ফোর্স দিতেছি 125 যখন হয়ে গেছিল তখন দেখো তো কন্ডিশনটা কি। আচ্ছা আমি হচ্ছে এগুলো একটু দেখাই, সাম অফ ভ্যালুস স্পিড অ্যাক্সেলারেশন, এখান থেকে দেখো এটা হচ্ছে 110, 20, 21, 22, 23, 24, 25। এখন অ্যাপ্লাইড ফোর্স কত 125, ফ্রিকশন ফোর্স কত 125, তার মানে সাম অফ ফোর্স কত, সাম অফ ফোর্স হচ্ছে 0, অর্থাৎ নেট কোনো বল নাই, বস্তুর কোনো মুভমেন্ট নাই। তাহলে এটা কি ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন, বস্তু যেহেতু এখনো স্থির। তার মানে দেখো আমি যখন ফোর্সটা কমাইছিলাম 124 নিউটন অ্যাপ্লাইড ফোর্স, ফ্রিকশন ফোর্স কত 124, 123 নিউটন অ্যাপ্লাইড ফোর্স, ফ্রিকশন ফোর্স কত 123, 122 নিউটন, ফ্রিকশন ফোর্স 122 নিউটন। তার মানে কি, তার মানে স্থিতি ঘর্ষণ হাইয়েস্ট কতটুকু হইতে পারে এই জায়গাতে, এই যে দেখো 25-এর পরে 26 দিতেই কি বস্তু চলা শুরু করছে, এবং স্পিডটাকে আস্তে আস্তে বাড়তেছে, ত্বরণ কিন্তু কনস্ট্যান্ট 0.64, ঠিক আছে। তাহলে বস্তু কিন্তু কি যাচ্ছে, বস্তু কিন্তু আস্তে আস্তে যাইতেছে সামনের দিকে। তাহলে ফ্রিকশন ফোর্স আমি দেখো ফ্রিকশন ফোর্স এখন কত হয়ে গেছে 94, আগে ছিল কত 125,
কিন্তু এখন কত হয়ে গেছে 94, মানে কি ভ্যালু অনেক কমে গেছে, অনেক ডাউন খাইছে। আমি যদি ভ্যালু আরো বাড়াই 127, স্টিল নাও 94, ভ্যালু আর বাড়ে না। ওই যে লেদু ওই যে আমাদের যে ছিল লেদু ছিল, সে হচ্ছে কি আর আকর্ষণ করে না, দুইটা মিষ্টিতেই আকর্ষণ করে, বা দুইটা মিষ্টি বলছে যে দিবে, এর চেয়ে বেশি মিষ্টি দিবে না, এমন টাইপের। যে তুমি অ্যাপ্লাইড ফোর্স যতই বাড়াও না কেন, এই যে দেখো তোমার সাম অফ ফোর্স বাড়তেছে, অ্যাক্সেলারেশন বাড়তেছে, অ্যাক্সেলারেশন বাড়ার কারণে স্পিডটা অনেক দ্রুত বাড়তেছে, ধরো এই যে আমি হচ্ছে একটু স্টপ করে দিছি বোঝানোর জন্য যে অ্যাপ্লাইড ফোর্স 151 নিউটন, আমাদের ফ্রিকশন ফোর্স হচ্ছে 94, আর সাম অফ ফোর্স কত 57। তার মানে আমি যদি তোমাকে একটু বলি জিনিসটা, সেটা হইলো যে আমাদের একটু খেয়াল করে দেখো, আমি যে একটা গ্রাফ অঙ্কন করার চেষ্টা করি, যে এই বরাবর হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স আর এই বরাবর হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স। আমি যখন 1 নিউটন বল দিছি তখন কি ফ্রিকশনাল ফোর্স কত 1 নিউটন, আমি 2 নিউটন বল দিছি ফ্রিকশন কত 2 নিউটন, আমি 3 নিউটন বল দিছি ফ্রিকশন কত 3 নিউটন। তার মানে আমাদের এমন টাইপের হইতেছে। আমি 125 নিউটন বল দিছি ফ্রিকশন কত 125, এরকম একটা পয়েন্ট আমরা পাইছি, মানে এটা একটা স্ট্রেইট লাইন পাইছি। এটা কিন্তু কি, এটা কিন্তু ফ্রিকশন, ওই অক্ষ বরাবর কি কাজ করতেছে, অক্ষ বরাবর ফ্রিকশন কাজ করতেছে। আর এখানে কি, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স, এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স, এই যে এখানে অ্যাপ্লাইড ফোর্স কাজ করতেছে। তাহলে অ্যাপ্লাইড ফোর্স যদি কাজ করে, যখনই হইতেছে আমি 125, এটা কত লিমিট জানি ছিল 125 নিউটন ছিল, সেই 125 নিউটনের পরে একটুতে গেছি 126-এ যখন গেছি, তখনই কি এটা ড্রামাটিক্যালি একটা ভ্যালু চেঞ্জ করছে, করে কত হয়ে গেছে, তখন হয়ে গেছে মাত্র 94। আর এখানে ভ্যালুটা কত ছিল, এটা ছিল হচ্ছে 125, তারপর 94-এ চলে আসছে। দেন আমি ভ্যালু যতই বাড়াই, দেখো বাড়াইতে বাড়াইতে 151 বানাই ফেলছি। এই জায়গাতে কি হয়েছে, এই জায়গাতে আমাদের 151 চলে আসছে, এই জায়গাতে 151 চলে আসছে, যে এখানে দেখো 151 নিউটন চলে আসছে, বাট ফ্রিকশন কত 94 নিউটন। দ্যাট মিনস আমি যদি 151 থেকে আরো বাড়াই, আমার যে অ্যাপ্লাইড ফোর্স বাড়াই, আমার ফ্রিকশনের ভ্যালু কোনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে স্ট্রেট লাইন হবে। তার মানে এই যে রিজিয়নটা, এই যে এই রিজিয়নটার আগের যে রিজিয়নটা, এখানে কি কাজ করছে, আমাদের স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে। কি কাজ করছে, আমাদের স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে, মানে স্থিতি ঘর্ষণ কাজ করছে। আর এই রিজিয়নের পরে যে রিজিয়নটা, সেখানে কি আমাদের এফ কে কাজ করতেছে, মানে কাইনেটিক ফ্রিকশন কাজ করতেছে। তার মানে আমি যদি এখন কি করি, আমি যদি ধরো এখানে এই যে দেখো, আমি হচ্ছে গ্রাফটা আবার রাখবো, সমস্যা নেই, বাট আমি যদি এই জায়গাতে যাই, এখান থেকে যদি আমি হচ্ছে এটাকে আবার ওপেন করি, দেখো এই বরাবর কিন্তু আস্তে 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 ফোর্স বাড়তেছে। এখন স্পিডটা লিমিট হয়ে যাওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে, এই যে দেখো এই লোকটা পড়ে গেছে। এখন দেখো শুধুমাত্র একটা ফোর্স কাজ করতে, সেটা হচ্ছে শুধুমাত্র ফ্রিকশন ফোর্স 94। এই 94 কাজ করে 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 কি করছে, আস্তে আস্তে অ্যাক্সেলারেশন কিন্তু সেম, কিন্তু স্পিডটা ডিক্রিজ করছে, মানে হচ্ছে কি মন্দন হইতেছে। তার মানে বস্তুটাই আস্তে 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 দেখো সুন্দর করে এই যে স্পিড কমতে 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 জিরো হয়ে যাবে, মানে থেমে গেছে একদম, এই যে থেমে গেছে এখন। আর তখন সাম অফ ফোর্স কি ছিল, শুধুমাত্র এই বরাবর ছিল। এখন একটা জিনিস দেখাই, যে ধরো আমি ঘর্ষণ বলটা একটু কমায় দিই, হ্যাঁ, ধরো ঘর্ষণ বল, দেখো যে একটা জিনিস খেয়াল করো, আমি ঘর্ষণ বল যখন বাড়াই দিলাম, তখন দেখো এই জায়গাতে অনেক কিছু অ্যাড হয়েছে। ঘর্ষণ বল কমায় দেই, জিনিসটা আরো কমে দেয়, মানে হচ্ছে যেন মানে অনুপরমাণু লেভেলটা যেন কমে যায়, এরকম টাইপের। তো আমি হচ্ছে যেহেতু এখানে ভ্যালু দেখাচ্ছে না, সো আমি হচ্ছে একটু দেখি যে আসলে কত বলের কারণে হয়। স্টিল নাও হচ্ছে মানে সাম অফ ফোর্স 0, তার মানে আমরা এখনো স্ট্যাটিক ফ্রিকশনকে অতিক্রম করতে পারিনি, মানে আমরা এতটুকু বল দেই নাই যেটা হচ্ছে বস্তুর স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানের চেয়ে বেশি। অর্থাৎ আমরা এমন কোনো বল দিতে পারি নাই যে বলটা এটার যে স্থিতি ঘর্ষণ বল, যেহেতু গুণাঙ্ক আমরা জানি না, সো আমরা বের করতে পারতেছি না। এই যে দেখো, এই যে দেখো, এই যে এখানে দেখো বস্তুটার স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, অ্যাক্সেলারেশন কিন্তু সেম। তার মানে হয়তোবা 43 ছিল আর কি। তাহলে 43 দিয়ে আমি হচ্ছে আবার একটু আগাই, তাড়াতাড়ি করা যাবে। হ্যাঁ 40, দেন হচ্ছে আচ্ছা এই সবগুলো একটু দেখাবো কি কি ভ্যালু ধরলাম। এই যে 40, দেখো ফ্রিকশন ফোর্স 40, 41 ফ্রিকশন ফোর্সও কিন্তু 41, এই যে 42 ফ্রিকশন ফোর্সও 42। যেই 43-এ চলে যাব, এখানে একটু তাকায় দেখো, এই যে 43 43 44, ও আচ্ছা এটা তো আবার ফ্রিকশন তো বেড়ে গেছে, আরে আচ্ছা দেখো এটা হচ্ছে আমরা আবার একটু কমায় দিই, এটা তো খেয়াল ছিল না, আবার কমায় দিই। ধরো এখন আমাদের ঘর্ষণ এখানে কমাই দিছি, ঘর্ষণ কমাই দিয়ে আমি হচ্ছে যে ফোর্স দিতেছি, দেখো 38 39 40 41 42 43, এই যে দেখো 43 নিউটন যাওয়ার আগেই কিন্তু এটা 32 হয়ে গেছে, এবং সাম অফ ফোর্স কত 11 নিউটন। তার মানে এখন এটা কি গতি ঘর্ষণ কাজ করতেছে, এবং স্পিডটা আস্তে আস্তে বাড়তেছে, স্পিড বাড়তেছে, অ্যাক্সেলারেশন কিন্তু ফিক্স। অ্যাক্সেলারেশন কি
ফিক্স থাকবে, স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। খুব ভালো কথা ভাই, বাড়তেছে। এখন তোমাদের মনে কি কখনো প্রশ্ন আসছে, ভাইয়া আমি যদি 32 নিউটনের চেয়েও যদি এখন ভ্যালু কমায় দিই, বা ধরেন আগে তো 43 নিউটন ছিল, এখন যদি একটু ভ্যালুটা বাড়াই 44, বাড়তেছি, ফ্রিকশন ফোর্স কিন্তু আর বাড়ে নাই, ফ্রিকশন ফোর্স কিন্তু সেমই আছে। ওই যে ফ্ল্যাট যেটা রাখছিলাম একদম হচ্ছে x অক্ষ বরাবর ছিল, তাহলে এটা কি বরাবর যাইতেছে। এখন আমি যদি হইতেছে কি এটার ভ্যালুটা যদি ভাই কমায় দিই, ভ্যালুটা ধরো কমাই দিলাম, ভ্যালু কমাই দিলাম মানে কি, যে ধরো এই যে ভ্যালু কমাচ্ছি, কমায়া 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 32-এ ধরো নিয়ে আসবো। একটু খেয়াল করো, স্পিডটা খেয়াল করো, 14.3, 35, 34-এ নিয়ে আসলাম 14.4, 32-এ যখন নিয়ে আসলাম, এই 33-এ নিয়ে আসছি 14.5, তারপর অনেকক্ষণ পরে হয়তো চেঞ্জ হবে, দেখি আমরা একটু, এই 14.6। ব্যাগটা কিন্তু বাড়তেছে, কারণ কি সাম অফ ফোর্স এই বরাবরই আছে, যেহেতু এই বরাবর লব্ধি বল, অবশ্যই কি এই বরাবর ভরবেগের পরিবর্তন হবে, এই বরাবর ব্যাগের পরিবর্তন হয়, মানে ব্যাগটা বাড়বে, ব্যাগটা বাড়তেছে। যেই আমি হচ্ছে আরেকটু কমায় দিলাম, এই যে 32, সাম অফ ফোর্স কত 0, ভ্যালু এখানে 14.8, তার মানে এই ভ্যালুটা এখন সারাদিন যদি তুমি তাকায় থাকো, এই ভ্যালু আর চেঞ্জ হচ্ছে না। কারণ কি, যখন দুইটা ফোর্স তুমি ইকুয়াল করে দিছ, তখন তো নেট ফোর্স নাই, তখন ওই যে যেই মুহূর্তে ফোর্সটা কি হয়েছে, ইকুয়াল হয়েছে, ঠিক ওই মুহূর্তে কি হয়ে গেছে, তোমার স্পিড কনস্ট্যান্ট হয়ে গেছে, কারণ অ্যাক্সেলারেশন 0, ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, এখন তুমি যদি হচ্ছে এই 32 থেকে যদি আরেকটু কমায় দাও, তাহলে ফ্রিকশন ফোর্স কত, এটা তো আর কমবে না, এটা তো ফিক্সে থাকবে। একটু কমায় দিলেই দেখো কি যে হয়ে গেছে কি, এই বরাবর সাম অফ ফোর্স, অ্যাক্সেলারেশন কি -0.02, স্পিড দেখো এখন কমতেছে, 14.7 থেকে 14.6 হয়ে যাবে একটু পরেই, এই যে 14.6 হয়ে গেছে। আমি যদি আরো কমাই ভ্যালু, এই যে আরো কমাইলাম, এই দেখো এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে 16 নিউটন, স্পিডটা আরো দ্রুত কমতেছে। অ্যাক্সেলারেশন কিন্তু ফিক্স, অ্যাক্সেলারেশন কিন্তু কি দেখো, অ্যাক্সেলারেশন বলতে এখানে কিন্তু নেগেটিভ অ্যাক্সেলারেশন বলতে বোঝাচ্ছে এখানে কি মন্দন হচ্ছে, কারণ স্পিডটা কমতেছে মানে কি মন্দন হচ্ছে, তার মানে অ্যাপ্লাইড ফোর্স যদি তখন আমি কমায় দিই, তাহলে স্পিডটাকে আস্তে আস্তে কমতেছে, মানে গাড়ি যেন কি ব্রেক করতেছে। দেখো স্পিডটা কিন্তু আস্তে আস্তে থেমে যাচ্ছে। আমি যদি হচ্ছে একদমই যদি 0 বানায় দিই এই জিনিসটাকে, এই ধরো 0 বানায় দিলাম, এই যে 0, তখন কি শুধুমাত্র ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, আস্তে 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 স্পিডটা কমে কমে কমে, সাম অফ ফোর্স কত 32 আছে, যে আস্তে আস্তে কমে গিয়ে এখন কি 0 হয়ে যাবে, বস্তু থেমে গেছে, সাম অফ ফোর্স নাই। তাহলে তোমরা হচ্ছে নিজেরাও হচ্ছে এইটাতে ঢুকে, পিএইচইটিতে ঢুকে বা ফ্যাটে ঢুকে তোমরা হচ্ছে নিজেরাও বিভিন্ন কাজ করতে পারো। এখানে একটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হইলো ধরো এই বস্তুটাকে আমি এখান থেকে সরাই দিই, আমি হচ্ছে এই বালতিটা এখানে নিয়ে যাই, ঠিক আছে, আমি হচ্ছে ফ্রিকশন একদম 0 করে দিই, দেখো ফ্রিকশন 0 করে দিলে কন্ডিশন কি বরফের মতো চলে আসে, তার মানে কি এটা হইতেছে বরফের সারফেস বা আইসের সারফেসের মতো অনেকটা কন্ডিশন। এখন ধর আমি হচ্ছে একটা ফোর্স দিলাম, দেখো এই যে আমি যদি হচ্ছে ফোর্স দিই, ও আর একটা কথা সেটা হইলো, ধরো আমি যদি তোমাকে এখন বলি, স্পিডটা আমি জাস্ট দেখাবো, ফ্রিকশন একদম 0 করে দিলাম, আমি এখানে বল প্রয়োগ করব, যেই মুহূর্তে আমি বল প্রয়োগ করলাম, ধরে যে আমি একটা বল প্রয়োগ করতেছি, এই যে বল প্রয়োগ করছি কত নিউটন, ধরো হচ্ছে আমি 101 নিউটন বল প্রয়োগ করছি, 101 নিউটন বলের কারণে কিন্তু আমার একটা অ্যাক্সিলারেশন হচ্ছে, অ্যাক্সিলারেশনের ভ্যালুসটা দেখানো দরকার, এই যে ভ্যালুটা দেখাবে, আমি ধরো এই যে 101 দিতেছি, আমার কিন্তু প্রচন্ড স্পিড হচ্ছে, এই যে আমি ছাইড়া দিলাম, যেই মুহূর্তে ছাড়ছি ওই মুহূর্তে যে ভ্যালোসিটি আছে 33.1, এই ভ্যালোসিটিতে এখন কি বস্তুটা চলতেছে। এই ভ্যালোসিটি সারা জীবন গেলে কি চেঞ্জ হবে, সারা জীবন গেলেও চেঞ্জ হবে না। বাট আমি যদি এখন কি করি, ধরো হচ্ছে যাইতে 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 একটা ফ্রিকশনাল সারফেসে চলে গেল, এই যে তখন কি হইলো, তখন কি আস্তে আস্তে দেখো ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে, স্পিডটাকে আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে 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 একসময় কি হয়ে যাবে, একসময় 0 হয়ে যাবে। তার মানে কি যে বাহ্যিক বল এখন কাজ করতেছে কি, যে এই যে তলটা যে আছে সেই তল বরাবর, এই যে এই তল বরাবর কি একটা বাহ্যিক বল বা একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে, যেহেতু এই বরাবর একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে, এই বস্তুকে আস্তে 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 এক সময় থেমে যাবে। ঠিক আছে কথা, তুমি যদি আবার ধাক্কা দাও, দেখো এইখানে কিন্তু ত্বরণটা কিন্তু কি আর চেঞ্জ হচ্ছে না, বাট তুমি যদি একটা বল প্রয়োগ করো, আবার যদি বল প্রয়োগ করো, ধরো এই যে হচ্ছে তুমি কি করলা, তুমি হচ্ছে এই জায়গাতে বল প্রয়োগ করলা, এই যে বল প্রয়োগ করলে কিন্তু আবার কি হবে, দেখো এখন বলটা তো এই দিকে বেশি, ফ্রিকশন ফোর্স 9 নিউটন, তাহলে আমি হচ্ছে আচ্ছা এখানে একটা কথা আসতে পারে যে ভাইয়া ফ্রিকশন ফোর্স 9 নিউটন, অ্যাপ্লাইড ফোর্স 5 নিউটন, তাহলে বস্তু আবার চলতেছে কেমনে, এটা কি কি কন্ডিশনে, তুমি বস্তু কিন্তু অলরেডি গতিশীল ছিল, তখন তুমি বল দিছো, তুমি বস্তু স্থিতিশীল থেকে গতিশীল করো নাই, তুমি যখন স্থিতিশীল থেকে গতিশীল করবা তখন তোমার এফএস এর কাহিনী আসবে, ওই যে মিউএস ইনটু আর এর কাহিনী আসবে, কিন্তু এই ক্ষেত্রে তো আর আসবে না। তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে এখন ধরো অ্যাপ্লাইড ফোর্স যদি কি বাড়াও, এই যে ধরো 9 নিউটন করে দিছিলা, এই যে ধরো এখানে যখন আমরা 9 নিউটন করে দিয়েছিলাম, তখন কি অ্যাক্সিলারেশন 0, স্পিড 24.2, সাম অফ ফোর্স এখানে নাই, সাম অফ ফোর্স কত 0, এখানে কত স্পিড একদম ফিক্স, অ্যাক্সিলারেশন আমি এই বরাবর বলটা একটু বাড়াইলাম 10 নিউটন,
এই বরাবর কি একটা, এই যে এই বরাবর কি একটা সামেশন ফোর্স আছে, এই যে স্পিডটা আস্তে আস্তে বাড়বে, দেখবা অনেক লেট হবে কিন্তু বাড়বে, এই যে 24.4, তারপর 24.5, এরকম করে করে স্পিডটা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, আমি যদি আরো বাড়াই, এই যে আরো বাড়াই, স্পিডকে আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা কথা। এখন এইখানে যেটা দেখাইতে যাচ্ছিলাম সেটা হলো যে আমাদের এই যে ব্লকটা, এই ব্লকটা যদি আমরা এখানে নিয়ে যাই, নিয়ে যদি আমরা হচ্ছে এই জিনিসটা দিই, এটা দেখো, এটা কি পানি, এটা দেখো পানি। তো পানির মলিকিউলগুলো কি করবে, আমি যখন একটা ফোর্স দিলাম, এই যে অ্যাপ্লাইড ফোর্স, এখন পর্যন্ত কি বস্তু যাচ্ছে না, দিলাম 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 দিলাম, বস্তু যাচ্ছে না, 13, 14, 15তে যাচ্ছে না, 16 এখনো যায় নাই, খেয়াল করো, এই যে দেখো 25 হওয়ার পরেই কিন্তু এখানে 25 ছিল, এখন কি হয়ে গেছে, এখানে 19 হয়ে গেছে, এবং স্পিডটা দেখো খুবই আস্তে আস্তে বাড়তেছে এবং এটা নড়তেছে। এখন আমি এটা একটু বাড়াবো, তোমরা একটু দেখো যে এই যে মলিকিউলগুলো যে আছে, আমি তোমাদেরকে বলছিলাম না একটা কথা, যে এই যে সারফেসটা যে আছে, এই যে সারফেসটা, এই যে সারফেসটা, এই সারফেসের মধ্যে যে পানির মলিকিউলগুলো যে আছে, সেই পানির মলিকিউলগুলা এখানে কন্ট্যাক্টে আছে না, তাহলে আমাদের কাঠামো, এই যে কাঠামোর উপর বাহ্যিকভাবে বল প্রয়োগ করতেছে কে, এই যে আমাদের মিস্টার রোবট, সে হচ্ছে বল প্রয়োগ করতেছে। আর এই বরাবর কি একটা 7 নিউটনের একটা ফোর্স আমি ফিল করতেছি। কাঠামোর সাথে কন্ট্যাক্টে থাকা এই যে বস্তুগুলো, এই যে মলিকিউলগুলো, সেই মলিকিউলগুলো কোন দিকে ফোর্স ফিল করবে, বিপরীতে, যার কারণে এই দিক বরাবর একটু দেখবা যে দিক বরাবর হচ্ছে শেপটা একটু বাঁকা হয়ে যাবে, লিকুইডের শেপটা একটু বাঁকা হয়ে যাবে, একটু খেয়াল করো, আমি ফোর্সটা বাড়াই, এই দেখো, ঠিক আছে, এই ফোর্সটা হচ্ছে আমাদের উপর দিকে হচ্ছে এটা উঠতেছে, তাহলে এই হচ্ছে এই যে বাড়াইলাম 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 বাড়াইলাম, এই দেখো এই সাইডে হচ্ছে পানির তল কিন্তু একটু হইলেও উপর দিকে উঠে গেছে, এই যে উপর দিকে উঠে গেছে, কেন, কারণ মলিকিউল কি, তোমার কন্ট্যাক্টে থাকা বস্তু এই বরাবর কি ত্বরণ পাচ্ছে, আর তোমার মলিকিউল কি এই বরাবর ত্বরণ পাচ্ছে, কাঠামোর সাথে কন্ট্যাক্টে থাকা বস্তু তার রিভার্সে ফোর্স ফিল করে, এটাই হচ্ছে আমরা এই জায়গাতে দেখতেছি যে ফোর্স অনেক বাড়াই দিলাম এটা। তারপর দেখো এখন যখন এই যে স্পিডটা লিমিট ক্রস করে ফেলবে, তারপর কি আবার ফ্ল্যাট, কারণ কি এখন এই বরাবর একটু হইলেও ফ্ল্যাট হয়েছে। আমি যদি হচ্ছে রিভার্সে যদি তোমাকে বলটা দিই, যে ফ্রিকশন ফোর্সটা ধরো অনেক বাড়াই দিলাম, এই যে অনেক বাড়াই দিলাম, দেখো এই যে দেখো বস্তু এই বরাবর কাত হয়েছে, কারণ ওই বরাবর সে ফোর্স ফিল করতেছে, তাহলে এই বরাবর যদি ফোর্স ফিল করে তাহলে হচ্ছে মলিকিউলগুলো কি কোন দিকে ফিল করবে, এই দিক বরাবর, এই জন্য হচ্ছে এই বরাবর কাত হয়ে গেছে। এগুলো বের করা যায়, তোমরা হচ্ছে একটু বাসায় ট্রাই করো তো, যে এইখানে হইতেছে আমাদের যে ইয়াটা, এরা যখন এরকম করে বেঁকে গেল তখন হচ্ছে এইখানে কত কোণ উৎপন্ন করে, এটা কি বের করতে পারবা কিনা, এটা হচ্ছে হয়তো আর একটু করলে বের করতে পারবা। তারপরে মোটামুটি হচ্ছে অ্যানিমেশনটা দেখলাম, এই অ্যানিমেশনটা দেখে এখন আমরা যে কাজটা করবো জাস্ট হচ্ছে একটা জিনিস একটু দেখবো, সেটা হলো গ্রাফটা, যে এই বরাবর হচ্ছে ফ্রিকশনাল ফোর্স আর এই বরাবর ছিল আমাদের অ্যাপ্লাইড ফোর্স। তাহলে আমি যখন অ্যাপ্লাইড ফোর্সগুলো দিতেছি তখন এটা হচ্ছে কি একটা স্ট্রেট লাইন হয়েছে, ম্যাক্সিমাম লিমিটের পরে এই বরাবর এফএস ম্যাক্সিমাম কিন্তু তারপরে কি একটা সাডেন ফল হয়ে দেন হচ্ছে কি এটা আরো বেশি ফল হবে, এবার একটা ফল হয়ে দেন হচ্ছে কি এটা কমে গেছে অনেক। তাহলে এই যে ভ্যালুটা এটা কি, এটা হচ্ছে আমাদের এফ কে। তাহলে এইখানের যে রিজিয়ন, এই যে এতটুকু যে রিজিয়ন, এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা কি, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশনের রিজিয়ন, আর যদি আমরা বলি যে এই যে রিজিয়নটা, এটা হচ্ছে আমাদের কাইনেটিক ফ্রিকশনের রিজিয়ন। যে কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কি হয় না, কোনো চেঞ্জ হয় না, কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কি আস্তে আস্তে চেঞ্জ হয়, যে যখন এটা তখন কি ভ্যালু এটা, যখন এটা তখন এটা। তার মানে আমাদের যে স্ট্যাটিক ফ্রিকশন এফএস, এটা কি পরিবর্তনশীল, এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল, মানে এটা ভ্যারিয়েবল, কিন্তু আমাদের যে এফ কে, সেই এফ কে কি আমাদের কনস্ট্যান্ট, এফ কে হচ্ছে কোনো চেঞ্জ হবে না। তাহলে এই হচ্ছে কি আমাদের ঘর্ষণ বলের কনসেপ্ট, এবং ঘর্ষণ বলের এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে আমরা দেখলাম, আমরা হচ্ছে ঘর্ষণ বলের উৎপত্তি দেখছি, এবং ঘর্ষণ বলে কিছু, এটা হচ্ছে একটা অ্যানালজি ছিল, মিষ্টি তত্ত্ব, যেটা তোমরা যদি বুঝতে পারো তাহলে ভালো। আর এই জায়গাতে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি আমাদের এফ কে ইকুয়াল টু হচ্ছে মিউ কে ইন্টু আর, এবং তোমরা হয়তো এটা এখন পর্যন্ত বুঝে গেছো যে ভাইয়া এফএস ম্যাক্সিমাম যে বের করি, এফএস ম্যাক্সিমাম এটা কিন্তু কনস্ট্যান্ট, এফএস আর এফএস ম্যাক্সিমাম মধ্যে তো পার্থক্য আছে ভাই, যে কোনো একটা কন্ডিশনে তুমি এফএস বলতে পারবা, কিন্তু এফএস ম্যাক্সিমাম তুমি কখন বলতে পারবা, যখন হচ্ছে তুমি মিউ এস ইন্টু আর করবা, মিউ এস ইন্টু আর, আর এফ কে ইকুয়াল টু কত, এফ কে ইকুয়াল টু হচ্ছে মিউ কে ইন্টু আর। এখান থেকে খুবই স্পষ্ট আমরা বলতে পারি যে ভাই এফএস ম্যাক্সিমামের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কি বড় কার চেয়ে, এফ কে এর চেয়ে, তার মানে আমরা হচ্ছে মিউ এস ইন্টু আর, এটা কি বড় মিউ কে ইন্টু আর এর থেকে, তাহলে এখান থেকে যদি হয়ে যাচ্ছে কি আমরা আর যদি কেটে দিই, তাহলে মিউ এস থেকে মিউ কে বড় হবে, ঠিক আছে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনটা হচ্ছে কি আমাদের বড় ভ্যালু প্রদান করে, এবং
মানে স্ট্যাটিক ফ্রিকশনটা হচ্ছে বড় হয় এবং কাইনেটিক ফ্রিকশনটা ছোট হয়, এবং আমরা বলতে পারি যে আমাদের যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সেটা কি হবে, ছোট হবে, এবং গতি ঘর্ষণ গুণাঙ্কটা বড় হবে। তো এই ছিল আমাদের মোটামুটি ঘর্ষণের আলোচনা। ঘর্ষণ হচ্ছে আমরা মোটামুটি যতটুকু শেষ করার চেষ্টা করছি আমাদের এই পার্টটা। তো ঘর্ষণের ক্ষেত্রে যতটুকু আমরা দেখলাম, আশা করি তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে হচ্ছে এতেই মোটামুটি হয়ে যাবে। আর উলম্ব প্রতিক্রিয়ার পার্টটা তো আমরা বুঝাইছি, সো আমরা বিভিন্ন কেজে ঘর্ষণ বলটা কেমন হয় সেটা হচ্ছে খুব ইজিলি এখন আইডেন্টিফাই করতে পারবো। তো আমাদের হচ্ছে এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো ঘর্ষণ বলটা অনেক ক্ষেত্রে কঠিন লাগতে পারে, হচ্ছে তোমরা একটু মনোযোগ দিয়ে হচ্ছে আবার একটু দেখবা, যদি হচ্ছে কঠিন লাগে আবার একটু রিক্যাপ করবা, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।